তো একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ বাংলায়, আর এর জন্য দায়ী নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যা ছিল অলরেডি ডিস্ট্রয়েড বাই বিজেপি অ্যান্ড ইলেকশন কমিশন অ্যান্ড গণেশ কুমারজি ফাংশনিং লাইক এ প্রেসিডেন্ট অফ ভাজপা পার্টি। বলি বামফ্রন্ট আমলেও বেকার ভাতা ছিল, এখনও রাজ্য সরকার বেকার ভাতার অ্যানাউন্স করেছে, আমি ওয়েলকাম করি। এই যে লক্ষ্মী সাথীর টাকা বাড়ানো ওয়েলকাম করি, কারণ করোনার সময় রাহুল গান্ধী বলেছিলেন 7,500 টাকা করে দেওয়া দরকার, কারণ এককালীন টাকা হলে ইকোনমিক্সের কথায়। আমি তো আর নরেন্দ্র মোদীর মতো বলবো না হার্ভার্ড আর হার্ডওয়ার্ক, আমি হার্ডওয়ার্ক, হার্ভার্ডের কোনো দরকার নেই। ইকোনমিক্স বলে পারচেজিং ক্যাপাসিটি বাড়ানো প্রয়োজন, ক্রয় ক্ষমতা। এই ক্রয় ক্ষমতা না বাড়লে তাহলে অর্থনীতি সচল হবে না, দরকার আছে। কিন্তু আমাকে বলুন তো, আপনি কতদিন দেবেন? আপনাকে তো ওয়েলথ জেনারেট করতে হবে। অর্থাৎ আপনি চায়ের দোকানে 1 টাকা দিলেন, 1 কাপ চা খেলেন, আবার তার থেকে 1 টাকা নিলেন, আবার চা খেলেন, টাকাটা তো 1 থেকে গেল। ওই টাকাটাকে তো আপনাকে সার্কুলেট করতে হবে, ওই টাকাটাকে তো আপনাকে ঘোরাতে হবে। ঘোরানো মানে ওর হাত থেকে আমার হাতে চলে আসা নয়, ওখানে আরও জিনিস ক্রয় করতে হবে, আরও জিনিস সেল করতে হবে, আর জিনিস তৈরি করতে হবে। তো অর্থনীতির বিষয়টাকে যদি সচল না রেখে অচল করে দেওয়া হয়, তার পরিণামই বাংলা আজকে ভোগ করছে। আর সেজন্য বাংলায় যখন 2 দেনা থাকে সেটা 8 হয়ে গেছে। আর ভারতবর্ষে যেদিন কংগ্রেস চলে যায় 55 লক্ষ 2014 সালে 55 লক্ষ হাজার কোটি টাকা দেনা ছিল। আজকে ভারতবর্ষের দেনা, যে বিজেপি এত চিল্লাচ্ছে, 2,10,000 কোটি টাকা, 210 লক্ষ হাজার কোটি টাকা। 55 থেকে 210 লক্ষ হয়ে গেছে। টাকার দাম কোথায় পড়েছে? তাই তো রাহুল গান্ধীকে ভয় করছে, তাই তো তার মেম্বারশিপ আজকে রদ করার কথা ভাবছে, যাতে আর সে কোনোদিন নির্বাচনে লড়তে না পারে। কারণ রাহুল গান্ধী ভারতবর্ষের কাছে বিজেপির এক একটা মুখোশ পেঁয়াজের খোসার মতো খুলে ফেলছে। আজকে সেখানে ভূমিকা কি তৃণমূলের? স্পিকারের ব্যাপারে তৃণমূলের ভূমিকা কি? তারা চুপ কেন? এদিকে তো শুনি বিজেপির প্রচণ্ড বিরোধী, আসল জায়গায় তারা সবসময় গিয়ে চুপ থাকে। ধনকরের যখন নির্বাচন হয় ভাইস প্রেসিডেন্ট তখনও চুপ, যে কোনো বিলের ব্যাপারে চুপ। অথচ এখানে তারা শ্যাডো লড়াই লড়ছেন, ম্যাচ ফিক্সিং লড়াই। অতএব এটা বাইনারি একটা পলিটিক্সের অঙ্গ, বাংলার মানুষ জেনে গিয়েছেন এবং সমস্ত সম্প্রদায় জেনে গিয়েছেন। এসসি, এসটি, ওবিসি, মুসলমান সম্প্রদায় যারা সত্যিকারের ভোটে তৃণমূলকে ক্ষমতায় আনেন, কিংবা বিজেপিরও ভোট দলিত সম্প্রদায় যেভাবে বাড়িয়েছিলেন বাংলায়, আগামী 2026-এর নির্বাচন এত বাংলার মানুষকে বুদ্ধ ভাবার কোনো কারণ নেই। অনেক সচেতনশীল বাংলার মানুষ অনেক মিসগাইড হয়েছেন, এবার তারা মিসগাইড হবেন না। দেখুন, প্রথম দিনই নির্বাচন কমিশনকে বলেছিলাম, যেদিনই এসআইআর ডিক্লেয়ার হলো সেদিনই বলেছিলাম যে অল পার্টি মিটিং ডাকুন, ডেকে এসআইআর ডিক্লেয়ার করুন। করেনি। যেদিন অল পার্টি মিটিং ডাকলেন সেদিনই উত্তর 24 পরগনায় একজন আত্মহত্যা করলেন। আমি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বললাম, আপনারা ইমিডিয়েটলি এই ডেড বডিকে নিয়ে একদম বিচার করুন, এটা পারিবারিক কলহে না তিনি আতঙ্কে মারা গিয়েছেন, এবং পাবলিক কনফিডেন্স বিল্ড আপ করুন। সত্যিকারের বিএলওদের ট্রেনিং দিন। নির্বাচন কমিশনই সকাল বিকেল বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন নিয়ম চেঞ্জ করেছে, নিজেরাই অনেক কিছু জানে না। তো এই জায়গায় অরাজক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমি জানি না ফাইনাল লিস্ট বেরোলে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে কত মানুষের নাম বাদ যাবে এবং কী পরিস্থিতির সৃষ্টি হবে। তার কারণ আমার ভোটার লিস্টে নাম আছে, আমি ভোট দিতে যাইনি কিংবা ভোট দিতে দেওয়া হয়নি, একটি আলাদা বিষয়। আর আমার ভোটার লিস্টের নামই নেই, আমি কার কাছে যাব? আমি লজিক্যাল ডিসক্রিমিনেন্সির জন্য হিয়ারিংয়ে গেছি, আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। আমি উপস্থিত ছিলাম কিনা সেটাই জানা যাচ্ছে না। আমি সেখানে ফেল করেছি না পাস করেছি ডকুমেন্টস দেখানোর ক্ষেত্রে, সেটাই কোনোভাবে কেউই বলতে পারছে না। সুপ্রিম কোর্ট যখন বললেন তখন বললো একটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে, তার আগে যারা করেছিলেন তারা কি পাবেন? তাদের নাম যদি বাদ যায় কোথায় যাবেন? তো একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ বাংলায়, আর এর জন্য দায়ী নির্বাচন কমিশন। আমার মনে হয় ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন সম্ভব নয় যদি সুপ্রিম কোর্টের মনিটরিং না থাকে।
এই কারণে কংগ্রেস অনেক আগেই এই দাবি করেছে যে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন এবং মনিটরিংয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন হওয়া উচিত। কারণ জ্ঞানেশ কুমার তিনি মনোনীত হয়েছেন বিজেপির দ্বারা, কোনো বডির দ্বারা নয়। কারণ রাহুল গান্ধী ওখানে একা, বাকি সরকার পক্ষের দুজন, প্রধানমন্ত্রী এবং তার সাকরেদ, এবং প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। 2023 সালের ডিসেম্বরে এই আইনও নিয়ে চলে আসা হয়েছিল। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন স্যাংটিটি অব দি ইলেকশন কমিশন, পবিত্রতা, যে মোহন ভাগবত সেই নির্বাচন কমিশনার, সেই তৃণমূল, সেই বিজেপি, এভরিথিং। তো এন্ড অফ দ্য ডে এন্টায়ার স্টোরি উইল বি জিওপোটাইজড অ্যান্ড বাংলার মানুষ মিসগাইডেড হবেন। বাংলার মানুষকে ভাবতে হবে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এসআইআর শুনানির আজকে শেষ দিন। হ্যাঁ, এবার ঠিকমতো সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেগুলো ঠিকমতো নির্বাচন কমিশন পালন করছে না। যেরকম এআরও, ডিআরও বা এইআরও তারাই নাম থাকবে কি থাকবে না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, যেটা বলা হয়েছে। এবং রাজ্য সরকারের বক্তব্য সেই বিষয়টা মানা হচ্ছে না, এবং সেই জন্য রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে যাচ্ছে যে আদালত অবমাননার অভিযোগ নিয়ে। দেখুন, নির্বাচন কমিশনের এই ব্যাপারে আমরাও কেসে, আমি নিজে পিটিশনার ছিলাম প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। সব কেসগুলোর একই ধরনের রায়। এবার প্রশ্ন হচ্ছে যে একটা ম্যালাফাইড ইন্টেনশন তো আছে নির্বাচন কমিশনের। তার কারণ তাদের যে মানুষ, দেখুন মূল স্টেক হোল্ডার কারা, এখানকার জনগণ, ভোটার পশ্চিমবাংলায়। তারপরে স্টেক হোল্ডার কারা, রেকগনাইজ পলিটিক্যাল পার্টি। তাদেরই যদি কনফিডেন্স নির্বাচন কমিশন না দিতে পারে, তো স্বাভাবিকভাবে একটা প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হতে পারে? সম্পন্ন হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে নির্বাচন কমিশনের প্রচুর ত্রুটি আছে। তারা এই কাজটি ভেস্টেড একটা ইন্টারেস্ট আছে বলে করতে চাইছেন। আর তৃণমূল প্রথম থেকে বলে আসছে এসআইআর করতে দেবো না, আর তারাই প্রথমে BLA 1 BLA 2 করে ফেললে। তার মানে মানুষকে তারা মিসগাইড করেছে। যেমন ওয়াকআপ প্রপার্টির ক্ষেত্রেও তারা এই একই কাজ করেছিলেন। সেন্ট্রাল অ্যাক্ট বলেছেন মানতে হবে না, মানবো না। পরবর্তী ক্ষেত্রে গিয়ে যখন দেখা গেল ডিএমএসপির মাধ্যম দিয়ে বললেন করা শুরু করে দাও। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল এই পরিষদ যাতে না নিতে পারে, আপনাদের মিডিয়াতে যাতে দুটো রাজনৈতিক দলকে নিয়ে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আলোচনা চলে, তাই তারা এই বাইনারি পলিটিক্সটাকে ক্রিয়েট করছেন।